তো আমরা বলছিলাম কি নারী ও রাজনীতি, হ্যাঁ? একটু দাঁড়ান, হ্যাঁ? আমরা আবার ফেসবুকে ওইটা দিচ্ছি, তো এখন এখানে হচ্ছে কিনা একটু দেখে আসি। ঠিক আছে? একটু দাঁড়ান, হ্যাঁ? ডিসকানেক্ট হয়ে গেল মনে হয়। সম্ভবত ওটা ডিসকানেক্ট হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, আমরা দেখি। পরে দেখা যাবে ওইটা। তো আমরা নারী ও রাজনীতি সম্পর্কে বিষয়গুলো জানতেছিলাম যে নারী ও রাজনীতি কি। তো এখানে এই যে বলছিলাম যে ডাক্তার যে তাসনিম জারা, উনি কিন্তু রাজনৈতিক দলের মানে রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তো এই রাজনৈতিক দলের যে কমিটি নেতৃত্ব, তারা নেতৃত্ব দিচ্ছে, কিভাবে নেতৃত্ব দিচ্ছে, হ্যাঁ? এই পয়েন্টগুলো আপনারা লিখবেন। তারপরে আইন প্রণয়নের ক্ষেত্রে দেখবেন, আমাদের এই যে সংসদে নারীদের কিন্তু একটা ভূমিকা থাকে। ওখানে আইন প্রণয়নের ক্ষেত্রে বা নারীদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীদেরকে কিন্তু ইনভলভ করা হয়। সেই হিসাবে কিন্তু নারীদেরকে ওই আসনগুলো দেওয়া হয়। ঠিক আছে? এইগুলো হচ্ছে নারী ও রাজনীতির আহ, মানে মূল যে পয়েন্ট। তারপর সমাজে, সামাজিকভাবে কিন্তু নারীদেরকে মানে মূল্যায়ন করা হয় বর্তমান সমাজে। আগের একটা বিষয় ছিল নারীরা শুধুমাত্র ঘরোয়া পরিবেশে থাকবে, শুধু বাড়ির ভিতরে থাকবে, মানে বাড়ির পারিবারিক কাজগুলো করলে নারীদের হয়ে যাবে। তাদের শিক্ষাক্ষেত্রে যেতে দেওয়া হয়নি। তারপরে তাদের মানে এই নারীদেরকে একটু মানে ঘরোয়া পরিবেশে রাখা হইতো, হ্যাঁ? এখন কিন্তু ওইটা নাই। এই যে নারী ও রাজনীতি, এই বিষয়গুলো শিক্ষা দেওয়া হচ্ছে। ঠিক আছে? তো এখান থেকে আপনারা আরও বিস্তারিত এই যে নারী ও রাজনীতি বলতে কি বোঝো, এটা সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেবেন, হ্যাঁ? আরও বিস্তারিত ইউনিয়ন পরিষদেও কিন্তু নারীদের আলাদা আসন থাকে। বুঝতে পারছেন? মানে সামাজিকভাবে যে সরকারের যে অবকাঠামো আছে, ওই অবকাঠামো থেকে প্রথম থেকে উচ্চ লেভেল থেকে শুরু করে নিম্ন লেভেল পর্যন্ত নারীদের স্তর ভাগ করা আছে। হ্যাঁ? তাদেরকে কোনো ক্ষেত্রে বঞ্চিত করা হয় নাই। এটা হলো মূল বিষয়। এরপর আমরা দ্বিতীয় নম্বরে যে সংক্ষিপ্ত যে প্রশ্নটা আমরা রেখেছি, যে নারীর ক্ষমতায়ন। হ্যাঁ, নারীর ক্ষমতায়ন। নারীর জীবনের কি, নারীর জীবনের স্বাধীনতা, নারীর সুযোগ, নারীর ক্ষমতা, হ্যাঁ? এখানে আছে নারীর যে ক্ষমতায়ন বলতে কি বোঝায়। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, নারীর ক্ষমতায়নে এনজিও এর ভূমিকা। অর্থাৎ এই যে আমাদের মানে আশেপাশে যে এনজিওগুলো আছে না, তারা নারীদের কিভাবে এই ক্ষমতায়নে আপনার করে, সাহায্য করে বা হেল্প করে, এই বিষয়গুলো আপনার জানতে হবে। হ্যাঁ, শুধুমাত্র এনজিও না, বিভিন্ন সংগঠন আছে, তারা নারীদেরকে কিভাবে কি হেল্প করে। তারা নারীদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেয়, যাতে করে শুধুমাত্র পারিবারিকভাবে নারীদেরকে আটকে না রেখে নারীদেরকে সামাজিক অনেক কাজে ইনভলভ করতে পারে। হ্যাঁ, এই যে বিভিন্ন সংস্থাগুলো এনজিও, এখানে এনজিওর পরিবর্তে অন্য কোনো সংস্থা আসতে পারে। আর দেখবেন, অন্য সংস্থা আসলেও কিন্তু একই কাজ কি করে, নারীদেরকে নারীদেরকে নারীর ক্ষমতায়ন আর কি, নারীর হ্যাঁ, এনজিও হ্যাঁ, কি একটা? হ্যাঁ, নারীর ক্ষমতায়ন, নারীদের যে ক্ষমতা, নারীর যে স্বাধীনতা, নারীর যে জি, সুযোগ, নারীর যে জি। ক্ষমতা বৃদ্ধি, এই বিষয়গুলো আলোচনা করে, হ্যাঁ? রাজনীতি হ্যাঁ, এই বিষয়গুলো আলোচনা করে। এখন নারীর ক্ষমতায়নে বিভিন্ন সংগঠন কাজ করে, এনজিও কাজ করে। যে এনজিওর মধ্যে বিভিন্ন সংগঠন আসতে পারে। হ্যাঁ, তারা কি করে, নারীদেরকে নিয়ে ওই যে বিভিন্ন ধরনের শিক্ষা দেয়, তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়, যেমন এই যে সেলাই মেশিনের কাজ, হাতের কাজ, তা বিভিন্ন ধরনের কাজ, তারপরে বিভিন্ন ক্ষুদ্র ধরনের কুটির শিক্ষা। শিল্প। হ্যাঁ, আপনি একটু মিউট করেন, পরে কথা বলেন, ঠিক আছে? তো দেখেন, এই এনজিও শুধুমাত্র এনজিও না, এখানে অন্য কোনো সংগঠন আসতে পারে, যে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ও একটা সংগঠনের নাম বলবে যে এই সংগঠনের ভূমিকা পালন করো, বা সামাজিকভাবে একটা কিছু নাম দিয়ে দিল, তখন আপনি কিভাবে লিখবেন? নারীর যে শিক্ষাক্ষেত্রে এখানে লিখবেন, এই প্রশ্নের মধ্যে পয়েন্ট দিবেন। নারীর শিক্ষাক্ষেত্রে সংগঠনগুলো কাজ করে। হ্যাঁ, শুধুমাত্র যে একাডেমিক শিক্ষা তা কিন্তু না, বাস্তব জীবনে যেগুলো লাগবে ওইগুলো কাজ করে, স্কিল ডেভেলপমেন্ট করে, তারপরে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, ব্যবসা বাণিজ্যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। হ্যাঁ, এই যে এনজিওরা আরও বিভিন্ন ধরনের সহযোগিতা করে, স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতা করে। হ্যাঁ, স্বাস্থ্যসেবা, নারীরা কিন্তু মানে নারীদেরকে ওই স্বাস্থ্য বিষয়ক যে আছে না, ওই যে
কি বলে, স্বাস্থ্যকেন্দ্র, তারা কি করে, তারা বাড়ি বাড়ি আসে বা বিভিন্ন এলাকায় আসে, এসে তারা স্বাস্থ্য সচেতনামূলক প্রোগ্রাম করে। হ্যাঁ, তারপরে এই সমস্ত পারিবারিক যে পরিকল্পনা আছে এইগুলো তারা কি করে, দেয়। তারপরে দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে, শিক্ষার ক্ষেত্রে কাজ করে। হ্যাঁ, তারপরে আপনার ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই যে ডক্টর ইউনুসের যে ক্ষুদ্র ঋণ, এরা এভাবে কাজ করে। তার মানে নারীদেরকে উন্নয়নের জন্য, নারীদের ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু বিভিন্ন ধরনের সংগঠন কাজ করে। এইগুলো কিন্তু আপনাদের লিখতে হবে। এখন আপনার এই প্রশ্ন এনজিওরটা কমন না এসে অন্যটা আসলো, তখন আপনি লিখতে পারবেন না। আপনি ওইভাবে লিখতে হবে, ঠিক আছে? এরপরে ৩ নম্বরে আমরা নারীর উন্নয়ন ও নীতি কৌশল, নারীর উন্নয়ন ৩ নম্বরে যে বিষয়টা রাখা হয়েছে। হ্যাঁ, এখানে নারীর উন্নয়ন বলতে নারীর জীবন মানের উন্নয়নতা এবং সমতা নিশ্চিত করার পরিকল্পনা বোঝানো হয়েছে। সমতা নিশ্চিত করা, নারীর উন্নয়ন। এখানে যে নারী উন্নয়নের কৌশল, নীতিগুলো, নারী দশকের লক্ষ্য, এইগুলো লেখো, এই প্রশ্নের মধ্যে আছে। মানে এই টপিকের মধ্যে এই প্রশ্নগুলো আছে। আর এই প্রশ্নগুলো আমাদের সাজেশনে তো আছে, ঠিক আছে? আপনারা তো জানেন। তো এই যে নারীর উন্নয়ন কোনগুলো? আগে নারী থাকতো বা বাসা বাড়িতে, এখন নারীরা কোথায়? এখন নারীরা শুধু বাসা বাড়িতে নেই, তারা অফিস আদালত সহ সমাজের, রাষ্ট্রের বড় বড় জায়গায় তারা দায়িত্ব পালন করতেছে। এটাই তো নারীর উন্নয়ন। হ্যাঁ, নারী শিক্ষাক্ষেত্রে নারী উন্নয়ন, নারীরা শিক্ষক হচ্ছে এখন প্রতিষ্ঠানে, নারীদেরকে মানে নারী শিক্ষক অনেকগুলো প্রতিষ্ঠানে রয়েছে, ঠিক আছে? স্বাস্থ্যক্ষেত্রে, তারপরে সকল ক্ষেত্রেই, সকল ক্ষেত্রে নারীরা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। হ্যাঁ, নারীদেরকে সহযোগিতা করা আছে, নারীদেরকে পুরুষের মতো একটা সমান অধিকার দিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু এই যে নারীর উন্নয়নের মধ্যে আছে, ঠিক আছে? নারীদের ডেভেলপমেন্ট, এটা একটু দেখবেন, ঠিক আছে? তারপরে নারীর অদৃশ্য অবদান, এটা আছে নারীর ব্যক্তিগত বা অবদানের বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ বাড়িতে, পরিবারে, সমাজে নারীর যে একটা অবদানের বিষয়। হ্যাঁ, এই যে নারীর অদৃশ্য অবদান, এটা কিন্তু প্রশ্ন আছে আপনাদেরকে, মনে হয় এটা মানে শর্টে দেওয়া হয়েছিল। হ্যাঁ, নারীর অদৃশ্য অবদান বলতে কি বোঝানো হয়েছে? অদৃশ্য অবদান বলতে যেগুলো দেখা যায় না, নারীরা যেগুলো মানে দেখা যায় না, তারা গৃহস্থালির কাজ করে। দেখবেন পুরুষরা বাইরে কাজ করে, নারীরা ঘরের কাজ করে। হ্যাঁ, হিসাব করলে দেখা যায় পুরুষের চেয়ে নারীরা কিন্তু বেশি কাজ করে। পুরুষরা একটা কাজ করে, একটা কাজ বলতে তার যে কর্মস্থান, সেই কর্মস্থানে যে কাজটা শেষ করে সন্ধ্যাবেলা আবার বাসায় চলে আসে, নির্দিষ্ট কাজ। আর নারীরা কি করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কাজের কোনো নির্দিষ্টতা নেই। তারা পরিবারের কাজ করে। হ্যাঁ, পরিবারের সকল কাজেই ছোট 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 অনেক কাজ করে কিন্তু নারীরা। আপনি ওই নারীদের সব কাজগুলো যদি এক জায়গায় করেন, পুরুষের পুরুষের সমান মানে পুরুষের কাজের চেয়ে বেশি হয়ে যাবে, ঠিক আছে? তারপরেও আমরা মনে করি যে নারীরা মনে হয় অল্প কাজ করে। এই যে অদৃশ্যতা বা নারী যে মানে গোপনীয় কাজ। হ্যাঁ, মানে নারীরা কাজ করে কিন্তু ওইগুলো দেখা যায় না, এটাই হলো অদৃশ্যতা। হ্যাঁ, সামাজিকভাবে নারীরা অনেক কাজ করে, অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় অফিস আদালতে কাজ করে। হ্যাঁ, নিজের পরিবারে কাজ করে, সমাজে কাজ করে, পরিবারে, বাড়িতে। হ্যাঁ, এইগুলো একটু দেখবেন, এটা আছে অদৃশ্য অবদান, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরের বিষয়টা আছে নারীর এই জেন্ডার সম্পর্কে একটা বিষয় আছে। হ্যাঁ, এই জেন্ডার সম্পর্কে এটা আছে নারী এবং পুরুষের আহ, মানে এই বিষয় সম্পর্কে, ঠিক আছে? নারী ও পুরুষের জেন্ডার সম্পর্কিত বিষয়। নারীদের আলাদা একটা আছে, জাতি বা জাতি গোষ্ঠী, পুরুষ আলাদা একটা গোষ্ঠী ঠিক আছে? এই বিষয়টা দেখবেন। তারপরে শিক্ষাক্ষেত্রে নারীর অবদান। হুম, শিক্ষাক্ষেত্রে নারীদের কেমন অবদান হয় বা নারীরা কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা দেখবেন, ঠিক আছে? কত নম্বর এটা? এটা আছে শিক্ষাক্ষেত্রে নারীদের আছে, নারীদের শিক্ষাক্ষেত্রে নারীদের কিন্তু অনেক অবদান রয়েছে। হ্যাঁ, আগের চেয়ে বর্তমানে। আগে তো নারীদের কোনো শিক্ষাক্ষেত্রে বেশি অবদান ছিলই না, নারী শিক্ষিতই ছিল না। ওই যে বেগম রোকেয়া, আপনারা এখন পড়তেছেন, বেগম রোকেয়া নাগের নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তিনি কিন্তু নারীদের এই যে ঘরে বসে শিক্ষা গ্রহণ করতো, তারপরে তার স্বামী তাকে কি করেছে, হেল্প করেছে। হ্যাঁ, ভাই হেল্প করেছে, মানে এইভাবে করে তিনি হেল্প পেয়ে 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 তিনি নিজে শিক্ষিত হয়েছে। তারপরে তার যে পরবর্তী প্রজন্ম ছিল, তাদেরকে শিক্ষিত করার জন্য তিনি কিন্তু অনেক অবদান রেখেছে। এই যে শিক্ষাক্ষেত্রে নারীর অবদানের ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো লিখবেন, কি কি অবদান শিক্ষাক্ষেত্রে নারীরা এই যে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে। তারপরে মানে সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে তারা জড়িত আছে, সামাজিকভাবে তারা কি করে, হ্যাঁ, ই করে বিভিন্ন এনজিওর সাথে তারা যুক্ত আছে। হ্যাঁ,
পারিবারিক ওই যে পরিবার পরিকল্পনার সাথে নারীদের যে বিষয়গুলো আছে তারাও সেই বিষয়গুলো সহযোগিতা করে। হ্যাঁ, এইভাবে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। এটাই হচ্ছে শিক্ষাক্ষেত্রে নারীর অবদান। হ্যাঁ, আরও বিভিন্ন ধরনের পয়েন্ট আপনারা দিবেন শিক্ষাক্ষেত্রে কী কী অবদান থাকতে পারে নারীদের। যারা নারী আছেন তারা তো আরও বেশি জানেন যে নারীদের শিক্ষাক্ষেত্রে কী কী অবদান থাকতে পারে। একবার একবার আপনি যখন ওই বইটা পড়বেন তখন কিন্তু বুঝতে পারবেন যে বিষয়গুলো কী। বই হুবাহু মুখস্থ করার কোনো দরকার নেই। খ বিভাগ এবং গ বিভাগ কখনো মুখস্থ করতে হয় না, মুখস্থ করতে হয় ক বিভাগ। ক বিভাগ কতবার পড়তে হয়, মানে একবার ক বিভাগ পড়া হয়ে গেছে, ওই ক বিভাগগুলো আবার দেখতে হয়, আবার দেখতে হয়, আবার দেখতে হয়, মানে বারবার রিভিশন দিতে হয়। কিন্তু খ এবং গ বিভাগ অতবার দেখা লাগে না। শুধু কনসেপ্টটা আপনি বুঝবেন এবং পয়েন্টগুলো খাতায় নোট করে যদি পড়তে পারেন সবচেয়ে ভালো, আর নোট যদি না করতে পারেন পয়েন্টগুলো মাথায় রাখবেন। যেগুলো মনে থাকবে ওইগুলো লাগবেন, আর যেগুলো মনে না থাকবে এগুলো নিজে তৈরি করবেন। ঠিক আছে, নিজে পয়েন্ট তৈরি করলেও অনেক নম্বর পাওয়া যায়। অযৌক্তিক পয়েন্ট দেওয়া যাবে না তবে। ঠিক আছে, এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে নারীদের অবদান। তারপর কর্মক্ষেত্রে নারীদের অবদান। কর্মক্ষেত্রে নারীদের অবদান এই ওই যে যে বিষয়গুলো আলোচনা করা হলো না, ওর মধ্যেই চলে এসেছে যে নারীরা কর্মক্ষেত্রে পরিবারে কর্ম করে, পরিবারে যে কাজকর্ম এগুলো করে। তারপরে তারা কি পুরুষদের মতো অফিস আদালতও করে। তারপরে সামাজিক যে সংগঠনগুলো আছে সেইগুলোও তারা উম, পালন করে। হ্যাঁ, তারপরে সমাজের যে আপনার যে বড় বড় যে আছে কি বলে সরকারি যে কাঠামো, ওই কাঠামোতে তারা দায়িত্ব পালন করে। সমাজের মানে বড় বড় জায়গাও তারা যায়, এমপি মন্ত্রী এইগুলো নারীরা হয়। ঠিক আছে, স্পিকার এগুলো নারীরা হয়। এই বিষয়গুলো আলোচনা মানে এই বিষয়গুলো লিখবেন যে নারীদের কি কি মানে কর্মক্ষেত্রে কি কি ভূমিকা রয়েছে নারীদের। ঠিক আছে, তারপরে জাতীয় সংসদ ও স্থানীয় সংসদে যে নারী আসন, এটা আছে রাজনৈতিক বিষয়। রাজনৈতিক বিষয় বলতে কি আপনার জাতীয় সংসদে তাদের যে 50টি আসন দেওয়া হয়েছে, তারপরে ইউনিয়ন পরিষদে যে আসন দেওয়া হয়েছে। হ্যাঁ, এই আসনে তারা কিভাবে দায়িত্ব পালন করে। হ্যাঁ, তাদের এই দায়িত্ব সম্পর্কে লিখতে হবে। তারপরে নারীদের রাজনৈতিক যে ক্ষমতা, নারীদেরকে রাজনৈতিকভাবে তো মানে রাজনৈতিক যে অধিকার দেওয়া হয়েছে এটা করবেন, এটাও জানতে হবে। হুম, স্থানীয় জাতীয় পর্যায়ে নারী যে অংশগ্রহণমূলক মানে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে এটা একটা ভালো বিষয়, পজিটিভ বিষয়, এটা জানতে হবে। ঠিক আছে, তার মানে আপনি যদি এই যে 8টা বিষয় সম্পর্কে জানেন, খ বিভাগে 8টা বিষয় সম্পর্কে জানেন, তাহলে আপনার মনে করেন যে পরিপূর্ণ 2024 সালের যে প্রশ্নটা এটা পরিপূর্ণভাবে আপনার শেষ হয়ে যাবে পরীক্ষাটা। ঠিক আছে, ঘুরাই ফিরাই প্রশ্ন আসতে পারে, অনেক রকম প্রশ্ন আসতে পারে যেটা আমরা সাজেশনে দিয়েছি, সাজেশনের বাইরেও আসতে পারে। আসলে আপনি কি বানা লিখতে পারবেন না? অবশ্যই পারবেন। এই যে যে টপিকগুলো বলা হলো এই টপিক থেকে আসার সম্ভাবনা এবার খুবই বেশি, এই জন্য এই টপিকগুলো আলোচনা করা হলো। ঠিক আছে, এরপরে দেখেন গ বিভাগ। গ বিভাগের নারী আন্দোলনের যে বিষয়টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা এই টপিকটা এই জন্য রেখেছি যেটা আপনার ওই যে শর্ট যে সাজেশনটা দিয়েছি না, ওই শর্ট সাজেশনে একটু পরে দেওয়া হয়েছে এই প্রশ্নটা। এই প্রশ্নটা বেশি বেশি দেখবেন। কেন দেখবেন? এই দেখেন 2017 সালে এসেছে, 19 সালে, 21 সালে, হ্যাঁ, 22 সালেও মনে হয় সম্ভবত এসেছে, যাই হোক। তো এটা 2024 সালে আসার সম্ভাবনা 90%, 99%। এটা অনেকে দেখি প্রশ্নের ওই পাশে 100% চিহ্ন দিয়ে রাখে, 100% মানে তো আসবেই আসবে, পরে তারপরেও ওইটা আসে না। তাহলে 100% দেওয়ার কী দরকার? 100%-এর কোনো দরকার নেই। পার্সেন্ট ম্যাটার করে না, ম্যাটার করে আপনি কতটুকু এই প্রশ্নের উত্তরটা জানছেন আর কি। ঠিক আছে, পার্সেন্টটা গুরুত্বপূর্ণ না। এটা এটা একটু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা দেখবেন, নারী আন্দোলনের ইতিহাস, বাংলাদেশের মূল ইস্যুসমূহ। বাংলাদেশে কিন্তু ইস্যুর পরে ইস্যু, একটা ইস্যু চলে যাচ্ছে আর একটা ইস্যু আসতেছে। হ্যাঁ, এই নারী আন্দোলনের ইতিহাসের ক্ষেত্রে আপনার যে 18 শতকে ইউরোপ ও আমেরিকার যে একটা ভোটার অধিকার আন্দোলন হয়েছিল, হ্যাঁ, ওই ওই সম্পর্কে একটু জানতে হবে। হ্যাঁ, তারপরে আরও কয়েকটি বিষয় আছে যে 20 শতকের মধ্যে, 20 শতকে আম, মানে নারী মানে নারীদের যে লিঙ্গভিত্তিক বৈষম্য, তারপরে যৌন হয়রানি সহ পারিবারিক কর্মক্ষেত্রে যে সমতার যে বিষয়টা হয়েছিল। হ্যাঁ, বিশ্ব যে আন্দোলন, বৈশ্বিকভাবে মানে পুরো বিশ্বের আন্দোলন, এটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে যে আন্দোলনটা কেমন হয়েছিল, কিভাবে হয়েছিল এটা। আর দ্বিতীয় নম্বর কথা হলো বাংলাদেশে কখন নারী আন্দোলন শুরু হয়। হ্যাঁ, 1960 থেকে 70 দশকের মধ্যে নারীদের শিক্ষা এবং স্বাস্থ্য এই বিষয়ক, আমাদের তো নারীদের আন্দোলন সবসময় লাগেই থাকে। হ্যাঁ, তারপরেও বেশিরভাগ ওই যে 70-এর দশকে নারী শিক্ষা, স্বাস্থ্য, শ্রম, এই সংক্রান্ত বেশি
মানে আন্দোলন হয়েছিল। তারপরে পাকিস্তানি যুগে যৌতুক, বাল্যবিবাহ, সামাজিক শৃঙ্খলা বিষয়ে এই বিষয়ে আন্দোলন হয়েছিল। নারীরা কিন্তু অংশগ্রহণ করেছিল। তারপরে ব্রিটিশ শাসনদের যে বিরুদ্ধে, ব্রিটিশরা আমাদেরকে যে ২০০ বছর শাসন করেছে তাদের বিরুদ্ধেও কিন্তু নারীরা কী করেছে? আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই বিষয়গুলো জানতে হবে। তারপরে মুক্তিযুদ্ধে, এই যে ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, এই সময়েও কিন্তু নারীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে? তার মানে নারীরা আমাদের সাথে কিন্তু বিভিন্ন সময়, এই যে ২০২৪ সালে যে আন্দোলনটা হয়েছে, ২০২৪ সালে আন্দোলনে দেখবেন নারী পুরুষ সহ ছিল কিন্তু। হ্যাঁ, যারা আমাদের এই যে সহপাঠী, তারা আন্দোলন করেছে। হ্যাঁ, তাদেরকে সামনে দেওয়া হয়তো, সামনে দিয়ে তাদেরকে আন্দোলনে করা হয়তো। হ্যাঁ, তারপরে সাংবাদিকরা তাদের কাছে বিষয় সম্পর্কে জানতে চাইতো। তার মানে দেখেন নারীদেরকে কিন্তু আন্দোলনে ডাক মানে আন্দোলনে নেওয়া হয়েছে। তারপরে তাদেরকেও আমাদের মতো পুরুষদের মতো আহ, অধিকার দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা বোঝানো আছে, এছাড়া আর অন্য কিছু না। তারপরে এটা সম্পর্কে একটু জানবেন। হ্যাঁ, তারপরে দেখেন নারীর অধস্তনতা বা বৈষম্য, অর্থাৎ নারী পুরুষের যে একটা বৈষম্য, বা নারীরা যে পুরুষদের অধীনে থাকে, নারীরা যে পুরুষদের কি অধীনে থাকে, এই বিষয় সম্পর্কে একটু ধারণা নেবেন। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সব কিছু থেকে বঞ্চিত রাখা হয়। বঞ্চিত রাখা হয় বলতে কি, অনেক অনেকে মনে করে কি নারীদেরকে শুধুমাত্র পারিবারিকভাবেই সীমাবদ্ধ থাকা উচিত। ঠিক আছে? হ্যাঁ, উচিত, এটা বিভিন্ন আলোচনা আছে। তারপরে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান বিশ্বের যে একটা অগ্রগতি, এর সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনার নারীদেরকে শুধুমাত্র ঘরে রাখলে কিন্তু হবে না। নারীদেরও কিন্তু প্রয়োজনীয় অনেক কিছু করার আছে। এজন্য নারীদেরকেও কিন্তু সামাজিকভাবে আগায় আসতে হবে। তাহলেই কিন্তু সমাজটা সুন্দর হবে। সেই জন্য এই যে নারীর অধস্তনতা বা বৈষম্য, নারীর প্রতি যে বৈষম্যটা না, এই সম্পর্কে একটা প্রশ্ন আসবেই, অবশ্যই আসবে। কারণ মানে এটা এখনো মনে করা হয় নারীদের মানে একটু অবহেলা করা হয়। ঠিক আছে? চাকরির ক্ষেত্রে হোক, তারপরে সেটা যে কোনো ক্ষেত্রে হোক, অবহেলা করা হয়। ঠিক আছে? এই জন্য নারীদের সমান অধিকার, সামাজিক মর্যাদা, পারিবারিক মর্যাদা, পারিবারিকভাবে পারিবারিকভাবে নারীদের যে একটা অধিকার, এই বিষয়গুলো সম্পর্কে এই যে নারীর বৈষম্যমূলক যে প্রশ্ন, এটা আলোচনা করা হয়েছে। ঠিক আছে? এটা একটু দেখবেন। তারপরে নারীর আইনগত অধিকার সম্পর্কে, এটা বাংলাদেশ সংবিধানের যে নারীর অধিকার সম্পর্কে বলা হয়েছে না, এটা এটা দেখবেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতা, অর্থাৎ বাংলাদেশে নারীদের যে ক্ষমতা দেয়া হয়েছে, হ্যাঁ, বাংলাদেশে নারীদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, নারীর যে সামাজিক, অর্থনৈতিক, তারপর রাজনৈতিক ক্ষমতা, এই ক্ষমতায় বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা। ঠিক আছে? প্রতিবন্ধকতা বাংলাদেশে কি কি ভাবে সৃষ্টি হতে পারে, এটা এটা কিন্তু আসতে পারে, কারণগুলো আসতে পারে, সামাজিক সাংস্কৃতিক কারণগুলো আসতে পারে। সামাজিক কারণ কোনগুলো? যেগুলো আছে যে পিতা পিতা যখন কি তার কন্যাকে কি মনে করে, বোঝা মনে করে। হ্যাঁ, যে আমার একটা কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তান তো বিবাহ দিলে চলে যাবে, বা তার পিছনে অনেক ইনভেস্ট করতে হবে, তার থেকে আমি কিছু পাবো না, মানে এইভাবে অনেক কিছু মনে করে। এটা কিন্তু বোঝা মনে করে। ঠিক আছে? অনেক জায়গায়, সবাই না, সব জায়গায় না। এই জন্য এটা কিন্তু এটা সম্পর্কে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? তারপর পারিবারিক, ওই যে বললাম যে স্বামীর কাছ থেকে সে বাধা পেতে পারে। হ্যাঁ, মানসিক চাপ পেতে পারে। পারিবারিক, তারপর স্বামী সন্তান এগুলো থেকে মানসিক চাপ পেতে পারে, বাধা পেতে পারে। যেমন নারীদেরকে বলতে বলতে হতে পারে যে তুমি তো এখন এই যে যারা অনার্স আপনারা করতেছেন, আপনারা এখন অনার্স তৃতীয় বর্ষ না, দ্বিতীয় বর্ষে পড়েন। এখন আপনারা অনার্স শেষ করার পরে আপনারা ভাববেন যে আমরা একটা চাকরি করব। এখন আপনার পরিবার, আপনার পিতা হোক, আপনার আহ, স্বামী হোক, বা আপনার ছেলে হোক, তারা কি, তারা বাধা দিবে যে না, তোমার এখন ওখানে যাওয়ার কোনো দরকার নেই, চাকরি করার কোনো দরকার নেই, বাধা দিতে পারে। এটা কিন্তু করা মানে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, পরিবার থেকে হতে পারে। ঠিক আছে? তারপরে অর্থনৈতিকভাবে হতে পারে যে অর্থনীতি মানে তার অর্থনৈতিক সমস্যা আছে, এই জন্য সে উন্নতি করতে পারতেছে না, বা যে একটা কাজ শুরু করবে এটা করতে পারতেছে না, অর্থনৈতিক ক্ষেত্রে বাধা আসতে পারে। ঠিক আছে? তারপরে রাজনৈতিক ক্ষেত্রে বাধা আসতে পারে। এই সমস্ত বিষয়গুলো, এইগুলোই জানলেন, আর বেশি কিছু জানা লাগবে না। ঠিক আছে? তারপরে নারীর বিরুদ্ধে যে সন্ত্রাস বা সহিংসতা, হ্যাঁ, নারীর বিরুদ্ধে মানে যে সন্ত্রাস, নারীর প্রতি যে একটা মানে খারাপ আচরণ, এই বিষয়গুলো একটু জানতে হবে। হ্যাঁ, সহিংসতা, এই বিষয়গুলো জানতে হবে।
হয়রানিমূলক আহ, মানে বিষয়গুলো, হ্যাঁ, এগুলো জানতে হবে। এখনো পর্যন্ত মনে করেন যে অনেকগুলো ছেলে এক জায়গায় দাঁড়িয়ে আছে, একটা নারী ওই পাশে হাইটে গেলে কিন্তু নারীদেরকে মানে খারাপ মন্তব্য করে, হ্যাঁ, তাদেরকে টিস করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কথা বলে। এইগুলো কেন হয়, এগুলোর কারণ কি, বা এগুলো থেকে বাঁচার উপায় কি, এই সমস্ত সম্পর্কে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই জন্য এই যে সন্ত্রাস বা সহিংসতা এই বিষয়গুলো। ঠিক আছে, তারপর আছে নারীর রাজনৈতিক অংশ, এটা আছে গ বিভাগের প্রশ্ন বলতেছি কিন্তু আমরা। খ বিভাগ এবং গ বিভাগ টপিক কিন্তু সেম, একই সেম টপিক, কিন্তু একই টপিক দেখবেন বারবার ঘুরেই ফিরে আইছে। ওই নারীদের কর্মক্ষেত্র, নারীদের শিক্ষাক্ষেত্র, নারীদের বাধা, নারীদের উন্নয়ন, নারীদের এই ছাড়া কিন্তু আর কিছু নাই। ঠিক আছে, রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ, কারণ রাজনৈতিক ক্ষেত্রে কী কী ক্ষেত্রে তাদের বাধা আসতে পারে, এই যে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এইগুলো বাধা আসতে পারে। হুম, প্রতিবন্ধকতা, বাধা, এগুলো দেখবেন। ঠিক আছে, ওই একই কথা, পারিবারিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, এছাড়া আর কিন্তু বাইরে কিছু নেই। ঠিক আছে, তারপরে 7 নম্বরে দেখেন, 7 নম্বর আছে নারী উন্নয়নে সরকারি ও আন্তর্জাতিক পদক্ষেপ, অর্থাৎ নারী উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে সরকার, এই সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করতেছে, আন্তর্জাতিকভাবে কি কি পদক্ষেপ গ্রহণ করতেছে। দেখবেন আমাদের সরকার কিন্তু নারীদের জন্য বিভিন্ন ধরনের আয়োজন করে, শিক্ষামূলক মানে শিক্ষা ক্ষেত্রে তো করতেছেই, শিক্ষাক্ষেত্রে কি নারীদেরকে সুযোগ বেশি দিচ্ছে, তারপরে অর্থনৈতিক ওই যে এনজিওর মাধ্যমে সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে, ওই যে সেলাই মেশিন দেওয়া, তারপরে হাতের কাজ শেখানো। স্কিন অফ হয়ে গেছে। স্ক্রিন অফ হয়ে গেছে? জি। অন্য কেউ জানান তো স্ক্রিন দেখা যায় কিনা, আমার তো মনে হচ্ছে স্ক্রিন অফ হয় নাই। না স্যার, স্ক্রিন তো অফ হয়নি। হয়তো আপনার কোনো সমস্যা আছে, হ্যাঁ, আপনার নেটওয়ার্কের সমস্যা হয়েছে এই জন্য। ঠিক আছে, দেখেন, তো ওইটাই যে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতেছে, তারা কি ওই যে সেলাই মেশিন দেওয়া, তারপরে হাতের কাজ শেখানো, তারপরে বিভিন্ন ধরনের আহ, হাতের জিনিসপত্র তৈরি করা, যেন নারীরা কারোর উপর, কারোর অধীনে না থাকে। এটা হলো বাস্তব কথা, পুরুষরা যেমন ইনকাম করে, নারীরাও ইনকাম করে একটা সংসারে। একটা নারী যদি ইনকাম করে, পুরুষও যদি ইনকাম করে, দেখবেন কম হোক বেশি হোক সেটা পরের বিষয়, একটা পুরুষের কিন্তু হাত খরচ লাগে, মানে নারীর হাত খরচ লাগে কিন্তু, হ্যাঁ, সবসময় কিন্তু আপনার ওইভাবে পুরুষের থেকে চেয়ে নেওয়া যায় না, মানে কেমন একটা লাগে। ঠিক আছে, যদিও তার নিজের সংসার বা নিজের পিতা নিজের, যদিও কিন্তু যদি নিজের থাকে, হ্যাঁ, আপনারা আরও বেশি জানেন, যদি নিজের থাকে তাহলে কিন্তু এটা আরও ভালো হয়। ঠিক আছে, একজন পরিবারের যে অভিভাবক, অর্থাৎ আপনার স্বামী হোক, পিতা হোক, আপনার কিন্তু দায়িত্ব আপনার যে অধীনে যে মেয়েটা আছে বা নারী আছে, তাকে কিন্তু হাত খরচ দেওয়া বা তার প্রয়োজনীয় চাহিদা মেটানো। তারপরেও অর্থনৈতিকভাবে কিন্তু সকল পরিবার, সকল পিতামাতা কিন্তু এক থাকে না। এখন আপনি নারী, আপনি যদি একটা ছোট কাজ করতে পারেন, বা একটা আপনার হাত খরচটা আপনি চালাতে পারেন, বা আপনার পরিবারের অল্প কিছু খরচ দিয়ে আপনি সাহায্য করতে পারেন, এটা ভালো না? এটা কিন্তু ভালো। এই জন্য সরকার কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, বিভিন্ন এনজিওর মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে, আন্তর্জাতিকভাবেও বিশ্ব থেকে বিভিন্ন সংগঠন এগিয়ে আসতেছে। এইভাবে করে, মানে এইভাবে করে জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠন আপনাদের বিভিন্নভাবে সহযোগিতা করতেছে নারীদেরকে। এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে হবে, এই বিষয়গুলো। আর বিভিন্ন প্রতিষ্ঠান দিতে পারেন, আপনারা কি দিতে পারেন এখানে, শিক্ষাক্ষেত্রে মানে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ভূমিকা, শিক্ষাক্ষেত্রে এটা দিতে পারেন, হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে। তারপরে মানে স্বাস্থ্যক্ষেত্র, তারপরে ওই যে আপনার মানে সরকারি যে প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেখানে দিতে পারেন, তারপরে এনজিওর ক্ষেত্রে দিতে পারেন, হ্যাঁ, একই কথা ঘুরেই ফিরে আসতেছে কিন্তু। তারপরে আপনার ওই যে জাতিসংঘের কথা তো বললাম, যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংগঠনরা কি করে, নারীদেরকে উৎসাহমূলক প্রোগ্রাম করে, হ্যাঁ, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে। এই এই পয়েন্ট, এই হলো 7 নম্বর গুরুত্বপূর্ণ, মানে মানে গ বিভাগের গুরুত্বপূর্ণর মধ্যে 7 নম্বর। 8 নম্বরে দেখেন, 8 নম্বর আছে নারীর অর্থনৈতিক সমতা, ক্ষুদ্র ঋণ। ওই একই কথা, যে ক্ষুদ্র ঋণ বলতে ওই যে আমাদের যে গ্রামীণ ব্যাংক যে ঋণটা দিয়ে থাকে না, নারীদের কি করে, ঋণটা দেয়, ঋণ দেওয়ার পরে বলে যে তোমরা পশুপালন করো, গরু বা বাসায় গরু, খামার, তারপরে আপনার হাঁস মুরগি পালন করো, হ্যাঁ, ছোটো ছোটো বিজনেস করো, হ্যাঁ, এইগুলো করে তোমরা কি এই যে অর্থনৈতিকভাবে যে সাপোর্টটা দেওয়া হয় এই ঋণের মাধ্যমে, এটা নারীদেরকে দেওয়া হয়। ঠিক আছে, এখানে কিন্তু পুরুষদের আলোচনা খুবই কম, পুরুষদের আলোচনায় এসেছে, এসেছে যে পুরুষরা কিভাবে নারীদেরকে নির্যাতন করে, হ্যাঁ, তারপরে কে কতটুকু বঞ্চিত রাখে, এই, তাছাড়া পুরুষদের আলোচনা বেশি কিন্তু আসে নাই। ঠিক আছে, এই হলো আপনার নারীদের যে ক্ষুদ্র ঋণ। তারপর নারী উদ্যোক্তা, বর্তমান সময়ে কিন্তু নারীদের অনেক
নারীদের মধ্য থেকে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে, এটা অনলাইন হোক অফলাইন হোক। এই যে আপনার অনলাইনে যে কাপড় বিক্রি করে না, অনেক মহিলা আছে, আহ, অনেক মহিলারা আছে কাপড় বিক্রি করে, তারপরে আপনার বিউটি যে আইটেমগুলো আছে এগুলো বিক্রি করে। শুধুমাত্র অনলাইন না, অফলাইনেও অনেকে অনেক কাজ করে, ঠিক আছে, নারীরা। আমাদের কলেজেও কিন্তু আপনার করে একটা মেয়ে ঝালমুড়ি বিক্রি করে, ঠিক আছে। ওটা কিন্তু মানে খারাপ চোখে সরি, খারাপ চোখে দেখা যাবে না, ঠিক আছে। তারপরে রাজনৈতিকভাবে তারা বিভিন্ন কাজে অংশগ্রহণ করে, এইগুলোই। এই হলো আপনার গুরুত্বপূর্ণ যে ৮টা টপিক ছিল আজকে, এই ৮টা টপিক আলোচনা করেছি, ঠিক আছে। এখন আপনাদের যে সাজেশনটা আমরা দিয়েছিলাম, এই সাজেশনের মধ্যে কারোর কোনো প্রশ্নে কোনো সমস্যা আছে? আজকের এই টপিকের মধ্যে না, টপিকগুলো তো আমি আলোচনা করেই দিলাম। যদি থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে। আর ওই গ বিভাগের ১ আর ৩ নাম্বারটা কি আবার শিখা লাগবো, মানে দেখা লাগবো নি? গ নারী বিভাগের আন্দোলনের ইতিহাস। নারী আন্দোলনের ইতিহাসটা একটু দেখবেন। আর স্যার ওই যে ৮টা প্রশ্ন দিছিলেন গতকালকে, স্যার ওইগুলা তো পড়ছি, এখন আবার নতুন করে ২টা পড়া লাগবে না? নতুন করে তো কোনো প্রশ্ন দেয়া হয়নি মনে স্যার, হচ্ছে। নারীর আইনগত অধিকার ও সংবিধান টিকে আসার বেশি সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা আসার সম্ভাবনা আছে বলতে কি, আমরা ৮টা টপিক সিলেক্ট করেছি, তো এর মধ্যে থেকে আসবেই। এখন ওই যে ওখানে ওই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে না, তার মধ্যে এটা আছে, এই সংবিধান, এটা এটা একটু কঠিন কেন, সংবিধানের কিছু ওই যে এটা আমি যদি শিখছিলাম স্যার, অধিকার মানে সমূহ, এটা আলোচনা করতে হবে। কঠিন কোনো বিষয় নেই। আপনার নারী আন্দোলনের ইতিহাস এটা ৫ মিনিট দেখবেন, এই দেখলে আপনি সংবিধানে ধারণা পাইবেন, কখনো হয়নি স্যার। ঠিক আছে। আর আমি এই যে যে বিষয়গুলো বলে দিলাম যে ১৯৭১ সালে আন্দোলন করেছে নারীরা, তারপরে ওই যে ৯০ দশকে ৭০ দশকে যে বিষয়গুলো বললাম, হ্যাঁ ৭৬ থেকে ৮৫ নারী দশক। হ্যাঁ হ্যাঁ, তারপরে বিভিন্ন সময় নারীরা আন্দোলন করে, ২০২৪ সালেও তো আন্দোলন করেছে। এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন, ঠিক আছে। এই দুটা প্রশ্ন দেখে, জি, বুঝি নাই। স্যার এই দুটা প্রশ্ন দেখে হইব না স্যার? হ্যাঁ, এইগুলো দেখলে হবে। এই যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে এইগুলো দেখবেন সবাই, ঠিক আছে। আর এরপরে আচ্ছা। আপনাদেরকে যে বুলেটিন সাজেশনটা দেওয়া হয়েছিল, এই বুলেটিন সাজেশনের কোনো প্রশ্নে কোনো সমস্যা আছে নাই? মানে কারোর কোনো প্রশ্নে? আর ৮টার মধ্যে তো ৩টা তো কমন হইব স্যার, ওই যে বুলেট সাজেশন। হুম, বুলেটিন যে ৯টা দেওয়া হয়েছিল না খ বিভাগে। জি স্যার, ৮টা স্যার, ওই যে বিভাগের। গ বিভাগে ৮টা দিয়েছিলাম, হ্যাঁ গ বিভাগে ৮টা দিয়েছিলাম। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে ৮টা প্রশ্ন থেকে কমন আসবে আসবে, হ্যাঁ ইনশাল্লাহ আশা করা যাচ্ছে, আচ্ছা স্যার, ইনশাল্লাহ। আশা করা যাচ্ছে। এরপরে আমরা ৮টা প্রশ্নের মধ্যে কারোর কোনো সমস্যা আছে নাই কোনো বিষয়ে? শিক্ষাক্ষেত্রে নারীদের বিষয়গুলো আমরা আলোচনা করেছি এখানে। নারী রাজনীতি সম্পর্কে আলোচনা করেছি, পুরুষতান্ত্রিক মতবাদ, এটাও কিন্তু একটু দেখবেন। এটা দেখেন, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। পুরুষতান্ত্রিক মতবাদ সমাজে, এই যে ২ নম্বর, যেটা ২ নম্বরটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আছে আপনার বুলেটিনে দেওয়া হয়েছিল। সমাজে পুরুষকে সব কিছুর বিষয়ে মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে পুরুষরা। মনে করা হয় যেন পুরুষই সমাজের সবচেয়ে প্রধান, কিন্তু নারীরাও যে এক, পুরুষই প্রভু। গৃহস্থালী কাজ, সীমিত কাজ বা বিভিন্ন, ওই যে বললাম না, নারীরা ছোট ছোট কাজ করে কিন্তু অনেক কাজ করে, হ্যাঁ। তারা এই যে সকাল ভোরে ঘুম থেকে ওঠে, উঠে কি করে, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু তারা কাজ করে। তারপরে আরও আরও আপনার সংসারে যদি কোনো সন্তান থাকে ছোট, তাদেরকে লালন পালন করা থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে সকল কাজ করে কিন্তু নারীরা। এই জন্য শুধুমাত্র যে আমরা পুরুষতান্ত্রিক যে মতবাদটা আমরা পুরুষদেরকে নিয়েই পড়ে আসি, এটা কিন্তু না, নারীদেরকে দেখতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু দেখবেন। তারপরে গুরুত্বপূর্ণর ক্ষেত্রে আর কি আছে? এটাও একটু দেখবেন, ৭ নম্বর, হ্যাঁ ৭ নম্বরটা একটু দেখবেন। এই ছাড়া এই যে মানে বুলেটিন দিয়েছিলাম, এতে তো কোনো সমস্যা নেই কারোর, কোনো প্রশ্নে যে এই প্রশ্নটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। জেন্ডার শ্রম বিভাজন কি, মানে দেখা লাগবো নি? হ্যাঁ হ্যাঁ, এটাও একটু দেখবেন, এটাও কিন্তু আমাদের ৯টা প্রশ্নের মধ্যে ছিল, ঠিক আছে। জি স্যার, ৩ নম্বরে আছে। হ্যাঁ, এটা দেখবেন ৩ নম্বরে আছে।
সমাজে নারী পুরুষদের ওই যে বললাম না আলাদা করে দেখে, নারীদেরকে দেখে পুরুষদেরকে দেখে সবচেয়ে উঁচু লেভেলের আর নারীদেরকে দেখে নিচু লেভেলের। এই যে একটা বিভাজন তৈরি হয় না, এটাই কিন্তু যে জেন্ডার শ্রম বিভাজন। হ্যাঁ, জেন্ডার মানে এদেরকে কাজকর্মের দিক থেকে এদেরকে একটু নিচু জায়গায় রাখা হয়। ঠিক আছে, এই জন্য জেন্ডার শ্রম মানে আলাদা করে দেখা হয়। এই হলো এই বিষয়। ঠিক আছে। নারীদের আইনগত অধিকার কি কি, এই যে প্রশ্নটা যে দেওয়া হয়েছিল, আইনগত অধিকার কি, ভোটার অধিকার আছে, সম্পত্তি লাভের অধিকার আছে, কর্মসংস্থানের অধিকার আছে, বিবাহ যে তালাক ভরণ পোষণ এই বিষয়গুলো আছে। ঠিক আছে। আরেকটা আছে কি, নারীর দ্বৈত ভূমিকা। নারীর দ্বৈত ভূমিকা বলতে বোঝায় কি, নারীরা একসঙ্গে আপনার ওই যে সাংসারিক কাজও করে, আবার প্রফেশনাল লাইফে যে কর্মজীবনে যে কাজ ওইগুলোও করে। ঠিক আছে। এটাই হচ্ছে নারীর যে দ্বৈত ভূমিকা, বা নারীর আপনার সকল ধরনের কাজ একসাথে দ্বৈত ম্যানেজ করতে পারে। ভূমিকা বলতে বোঝা ওই যে পারিবারিক আর অর্থনৈতিক হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, দায়িত্ব ও পারিবারিক ক্ষেত্রে, কর্তব্য। অর্থনৈতিক ক্ষেত্রে তারা পারিবারিক কাজও করে, পারিবারিক ক্ষেত্রে সাপোর্ট দেয় সব কিছু। আবার অর্থনৈতিক ক্ষেত্রেও তারা কি করে, সব ধরনের সাপোর্ট দেয়। সাপোর্ট করে। ঠিক আছে। এই হলো মূল বিষয়। এরপরে আর কি কি আছে, আর কি কি আছে গুরুত্বপূর্ণ, তো নারীর বিরুদ্ধে সন্ত্রাস এটা আলোচনা করেছি। দেখবেন আপনার, আমরা আজকে যে টপিকগুলো আলোচনা করেছি না, এই টপিকের মধ্যেই আপনার সাজেশনের সকল প্রশ্ন চলে এসেছে। অর্থাৎ এই ৮টা টপিকের মধ্যে সাজেশনে যে যতগুলো প্রশ্ন দেওয়া, অর্থাৎ ১২-১৩টা যা প্রশ্ন দেওয়া, সকল প্রশ্ন কিন্তু এই ৮টা টপিকের মধ্যে চলে এসেছে। যে দেখেন নারীর নিরাপত্তার হুমকি, নিরাপত্তা বিষয় সম্পর্কে দেওয়া হয়েছে। ওই যে যেটা যে হয়রানিমূলক আলোচনা করেছি ওইটা। ঠিক আছে। শিক্ষাক্ষেত্রে নারী, এটা আলোচনা করেছি। হ্যাঁ, নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতা, এটা আলোচনা করেছি। মুক্তিযুদ্ধে নারীর অবদান, এটাও আমরা আলোচনা করেছি। ৭১ সালের ভূমিকা সম্পর্কে জানিছি। হ্যাঁ, এই দেখেন বীর প্রতীক, তারামন বিবি, হ্যাঁ, লাই তারামন বিবিয়াকে আমরা তো সবাই চিনি, যে তিনি মুক্তিযুদ্ধে ভূমিকা মানে ভালো আকারের দায়িত্ব পালন করেছে। ঠিক আছে। তারপরে এই যে নারী উন্নয়নে বাংলাদেশ সরকারের যে বিষয়টা আলোচনা করেছিলাম না, এখানে কি কি থাকতে পারে, নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় আছে একটা, তারপরে নারী আইন ২০১১, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা। ঠিক আছে। কর্মক্ষেত্রে নারীর যে বিষয়গুলো। ঠিক আছে। এই এই হলো বিষয়। আর একটা বিষয়, আর একটা হচ্ছে এই যে গণমাধ্যম। গণমাধ্যমে কিন্তু নারীদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গণমাধ্যমে বর্তমান সময়ে। এই যারা এই যে আপনার খবর পাঠ করে, দেখবেন খবর পাঠ করে, মহিলারা খবর পাঠ করে টিভিতে, তারপরে বিভিন্ন পত্রিকা, হ্যাঁ, তারপরে বিভিন্ন মিডিয়ায় তারা কিন্তু বিভিন্ন ধরনের সাংবাদিক হিসেবে কাজ করে। ঠিক আছে। নারীদের বিষয় নিয়ে কাজ করে, সামাজিক বিষয় নিয়ে কাজ করে, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে। তার মানে প্রথমে আপনারা বুলেটিন সাজেশনটা দেখবেন, তারপরে মূল সাজেশন তো রয়েছে, মূল সাজেশনটা দেখবেন। এর শেষ ওই যে ৮টা টপিক আলোচনা করা হয়েছে না, এই ৮টা টপিক এবং এই ৮টা টপিকের উত্তর সহ যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছি, এই পয়েন্টগুলো সহ আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে সবাইকে। আপনারা ওইটাও শেষে একবার একবার করে দেখে যাবেন। আর বেশিরভাগ দেখবেন ওই যে এক পৃষ্ঠায় আপনার ক বিভাগগুলো সবগুলো দেওয়া হয়েছে না আপনাদেরকে, এক পেজে। এখানে মনে হয় ৪৭টি বা ৪৬টি প্রশ্ন আছে। দেখবেন এই এক থেকে শুরু করে আপনারা সকল প্রশ্নগুলো পড়বেন শেষ সময়ে। অন্য যে পিডিএফটা দেওয়া হয়েছিল ওই পিডিএফটা তো পড়বেনই, ওটার মধ্য থেকে এটাই। তো ওটা পড়ার পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন এটা, এক পেজে যেহেতু আছে। ঠিক আছে। এক পেজে দেওয়া এই কারণেই যে আপনারা বারবার যাতে করে একই জিনিস বারবার পড়তে পারেন, এবং পরীক্ষা দিতে যাওয়ার সময় ওটা সাথে করে নিয়ে যেতে পারেন। অনেকে কি করে, ওই এক পেজ মানে প্রিন্ট করে নিয়ে পরীক্ষার হলে চলে যায়। এটা করা যাবে না, কিন্তু এটা কিন্তু খুবই অন্যায়। ঠিক আছে। এটা করা যাবে না যে এক পৃষ্ঠা আপনি ৫ টাকা দিয়ে প্রিন্ট করে নিয়ে চলে যাচ্ছেন, নিয়ে যে ওইটা লুকায় রাখতেছেন, পরে বের হয়ে এসে দেখে চলে যাচ্ছেন, এটা করা যাবে না। আপনি পড়ে যাবেন যত সময় লাগুক। এখন অনেক সময়, এখন যদি আপনি প্রস্তুতি শুরু করেন এখন থেকে, তাহলে মনে করেন যে আপনার কালকে সকালে অথবা বিকাল হতে হতে আপনার প্রস্তুতি শেষ হয়ে যাবে। ঠিক আছে। এই সাবজেক্টটাও অনেক মানে বেশি কঠিন না, একদমই সহজ। নারী নির্যাতনটাও তো দেখবেন, নারী নির্যাতন কি, নারী নির্যাতনের কারণসমূহ, দূরীকরণের উপায়সমূহ, এটা আছে আমাদের মূল সাজেশনে আছে। ঠিক আছে। এই প্রশ্নগুলো আপনাদেরকে মূল সার্টিফিকেট কত সাজেশনে যে ইম্পর্টেন্ট, প্রশ্নগুলো দেওয়া হয়েছে, আশা এতগুলো করা তো যায়। পড়া পসিবল না। বুঝি নাই। স্যার এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট, নারী নির্যাতন আপনি কি? শুধুমাত্র ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট না এইগুলো দেখতেছেন কেন? আপনি যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে আপনার সব পড়তে হবে।
সব বলতে আমরা যে সাজেশন দিয়েছি মূল সাজেশন ওটা পড়তে হবে। আর যদি মনে করেন আপনি শুধু পাস করতে চান, তাহলে আপনার ওই যে পরবর্তীতে 9টা প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে না, 8টা 9টা, ওইটা পড়লে এনাফ। ওইটা থেকে কিন্তু গত দিনও আপনার কি খ বিভাগে 3টা আসছে আর গ বিভাগে 2টো আসছে। এখন যেটা থেকে 3টা আসছে আপনি 3টা প্রশ্ন লিখবেন, গ বিভাগ থেকে এই দুটো আর একটা যদি আপনি বাড়ায় লিখতে পারেন 3টা, এতে আপনার পাস মার্ক কিন্তু উঠে যাবে। তো আপনার কি পাস করা ধান্দা নাকি আপনার ভালো রেজাল্টের ধান্দা? স্যার ওই 13টা কোশ্চেন করলেই তো মনে করেন যে ওখান থেকে 5টা কমন আসবে গ 5টা কমন বিভাগে। আসবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনাদের আর কোনো কারোর প্রশ্ন নাই? কেউ প্রশ্ন করে না? ইংরেজি ক্লাসও তো ইংরেজি ক্লাসে মাত্র 2 1জন প্রশ্ন করতো, আর কেউ প্রশ্ন করে না। এই সাবজেক্টটা স্যার বুঝছি, প্রবলেম হবে না, এই জন্য কিছু বলতেছি না।